আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। শুরুতেই তীব্র দাবদাহ প্রসঙ্গ। রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ৭২ ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আরও তথ্য আবু সাইদ উপর। মাথার উপর সূর্যের প্রখরতা আর তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে রাজধানীর বিজয় সরণি চত্বরে এভাবেই জলকেলিতে মেতেছেন এই শিশু। শুধু শিশু নয়, প্রচণ্ড গরমে সব বয়সের মানুষের নাভিশ্বাস উঠেছে। রোদের তাপমাত্রা থেকে বাঁচতে কেউ বের হয়েছেন ছাতা নিয়ে, আবার কেউ বা কিনছেন ডাব। খুবই গরম পড়েছে, অফিসে যাওয়া খুব ডিফিকাল্ট হয়। কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি ক্রমেই বাড়ছে। তবে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে গতরখাটা নিম্ন আয়ের মানুষজন। কমে গেছে আয় উপার্জনও। বড় কষ্ট হয়েছে, পড়ানো স্থির লাগে, তারপরে পানি পিপাসা লাগে, তারপর ক্লান্ত লাগে। যেভাবে আয় করার কথা সেইভাবে আয় আমাকে হয় না। এরকম তাপ আর কখনো দেখি না, প্রচুর তাপ, আমাদের অনেক কষ্ট হইতেছে গাড়ি চালাতে। দেশের তাপমাত্রার এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের আগাম বার্তা কি? মে মাসে যেটা হয় হচ্ছে তাপমাত্রা কিছুটা কম থাকে, তবে যেটা হয় জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে। তবে ওই সময় যদি আপনার মাঝে মাঝে বৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেকটাই আপনার তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে। আর কেনই বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর? আগামী আরও ৩-৪ দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে। যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, এই জন্য আপনার সহসাই আপনার তাপতে নিয়ন্ত্রিত আসবে, অর্থাৎ ৩৬ নিচে আসবে, এটা এই সম্ভাবনা নেই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এদিকে সারা দেশের মতোই তীব্র তাপদাহে পড়ছে কুষ্টিয়া জেলা। গত ২ সপ্তাহ ধরে জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। ফলে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অস্বাভাবিক গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শিশু সহ সব বয়সী মানুষের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই তাপদাহতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এত পরিমাণে গরম, এই গরমে আমরা একটা অতিষ্ঠ হয়ে পড়তেছি। ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদে ও তাপে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই রিক্সা চালাতে অনেক কষ্ট, গরম, রোদ জ্বালায় গাড়ি চালাতে পারছি না, খুব সমস্যা। কারণ আমাদের গরিব মানুষ না করিতে উপায় নাই। প্রচুর রোদ, আসলে এত রোদে বাইরে বেরোনো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। স্থান সংকুলন না হওয়ায় বেশিরভাগ রোগীরই ঠাঁই হয়েছে বারান্দায়। রাত্রিতে বমি করা, তারপরে সকালে ২ বের করে পায়খানা করি, তারপরে ঘন ঘন পাতলা পায়খানা করে, বমি করে। ডায়রিয়া ওয়ার্ডের বাচ্চাদের যে এনভায়রনমেন্ট থাকার কথা, এখানে তার কানাকড়িও নাই, চারিদিকে দেখছেন দুর্গন্ধ। আর এই জায়গা তো অনেক গরম, ফ্যান ট্যান নাই, এর জন্য বাচ্চা সারতেছে না, রাতে কমছে, আবার দিনে গরমের জন্য যা তাই হয়ে যাচ্ছে। লোকবল সংকটের চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে নার্সদের। সিট আছে আমাদের 20টা, কিন্তু বাচ্চা ভর্তি আছে 220টা। সেই হিসেবে স্টাফও আমাদের কম, আমরা হিমশিম একটু খেয়ে যাচ্ছি। গরম এড়িয়ে চলার পাশাপাশি রাস্তার খোলা খাবার থেকে বিরত থাকা, বেশি করে নিরাপদ পানি ও শরবত পান করার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা স্থানে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে পরে কাজ করতে হবে, অথবা রোদ থেকে বাঁচার জন্য ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন।
তাহলে পরে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। আগামী এক সপ্তাহ এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। SM হামিম, মাই টিভি। 26 এপ্রিলে নির্ধারিত আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির সমাবেশ স্থগিত হয়েছে। পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী 26 এপ্রিলে শান্তি সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের তথ্য নিশ্চিত করেন। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে। এদিকে একই দিনে নির্ধারিত ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। তীব্র তাপদাহের কারণে সমাবেশ স্থগিত করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল। এবারে অন্যান্য প্রসঙ্গ। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ 2024-এর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়তে 6 দফা সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বকে রক্ষা করতে যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। অভিযোজনের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছে 104টি দেশের 383 জন প্রতিনিধি। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করার আহ্বান জানান শেখ হাসিনা। একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সুরক্ষা নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেলে বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া কাতারের আমিরের নামে ঢাকায় একটি সড়ক এবং পার্কের নামকরণ করা হবে। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর মাধ্যমে প্রায় 2 দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখলেন। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়, প্রদান করা হয়
গার্ড অফ অনার। গার্ড পরিদর্শন শেষে কাতারের আমিরকে লাইন অফ প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথম একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে যে 6টি চুক্তি সই হবে সেগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এছাড়া যে 5টি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা সংক্রান্ত, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানযোগে কাতারের আমির ঢাকা ত্যাগ করবেন। এদিকে ঢাকার কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উলাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। মঙ্গলবার বিকেলে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানী 3 সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে বেনজিরের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানী নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেছেন এক আইনজীবী। মহিবুল কাদেরের আরও তথ্য। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করা হবে বলেও জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন রিগান। আমরা বলছি না যে বেনজির আহমেদ এই দুর্নীতি করে টাকা উপার্জন করছেন বা করেন নাই। আমাদের কথা হলো একটা তদন্ত হওয়া উচিত, যাতে মানুষ জানুক আসলে সম্পত্তির যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটা সঠিক না ব্যাঠিক। চলতি সপ্তাহে হাইকোর্টের রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছে রিটকারী আইনজীবী। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে তার বিরুদ্ধে যে খবর ছাপা হয়েছে তা প্রমাণ করার জন্য ভিডিও বার্তায় চ্যালেঞ্জ ছুড়ে দেন বেনজির আহমেদ। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। বিএনপিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি বলেন, ভারত যতদিন বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে আর গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে, ততদিন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলবে। কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছে, চলবে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা। আগামী 27 তারিখ থেকে সরকারি বেসরকারি যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া যাবে সেসব স্থানের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের জেল জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর রূপনগর এলাকায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার উদ্বোধন করে তিনি কথা বলেন। জরিমানার আওতায় সিটি কর্পোরেশনও ছাড় পাবে না বলেও জানান আতিকুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর প্রতিবেদন। দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো বাসাবাড়ির পরিত্যক্ত দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের চিত্র, কিন্তু না, এটি রাজধানীর মিরপুর রূপনগরে ফেলে দেওয়া টোকাই সামগ্রী ক্রয়ের দৃশ্য। আর এই কার্যক্রমের সাথে যুক্ত হলেন খোদ ঢাকা উত্তরের মেয়র। নগরীতে ফেলে দেওয়া ডাবের খোসা, পুরনো টায়ার, রঙের কৌটা, চিপসের প্যাকেট, যেখান থেকে জন্মাতে পারে এডিসের লার্ভা, আর সেটিই তিনি ক্রয় করছেন 10, 20, 50 টাকায়।
জানান এডিস মশার লার্ভা নিধনে এখন থেকে নগরীর 54টি ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে পর্যায়ক্রমে। ছাদ ঢালাই করেছে, 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে তো ওখানে লার্ভা জন্ম হয় না। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিং এ পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশন যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। বললেন আগামী 27 এপ্রিল থেকে নগরীর যেসব বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সেসব বাড়ির দায়িত্বরতদের জরিমানা করা হবে। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। আর কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান সার্চ অ্যান্ড ডিস্ট্রয় নীতি নিয়ে এগিয়ে যাবে ডেঙ্গু নিধন কার্যক্রম। গতবারের তুলনায় এবছর ডেঙ্গু ভয়াবহ হতে পারে, বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলো। উড়ন্ত মশা নিধনে যে ফগিংটি করা হয় সেই ফগিংটি কার্যকরী না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, তার অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে চুয়েটের 3 শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে শাহ আমানত নামের দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী 3 শিক্ষার্থী ছিটকে পড়েন। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে আটক করেছে। রাস্তার দৈর্ঘ্য মাত্র 0.5 কিলোমিটার। এটুকু পথ পাড়ি দিতে সময় লাগার কথা 8 থেকে 10 মিনিট, কিন্তু অসহনীয় যানজটের কারণে এই রাস্তা পার হতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। মাদারীপুরে কালকিনি পৌরসভা শহরে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং, সরু রাস্তায় আঞ্চলিক পরিবহনের বাস চলাচল ও রাস্তায় যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় নেই এটি মাদারীপুরের কালকিনি উপজেলা শহরের যানজটের অবস্থা। চারপাশে ছোট বড় নানা যানবাহনে স্থবির পুরো এলাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালকিনির আঞ্চলিক সড়কে। ফলে উপজেলার 10টি ইউনিয়নের মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পরিবহনের কারণে যানজট, সার্বিক চন্দ্রা সেবা এগুলো ঢোকার কারণে যানজট। পুলিশ থানা থেকে পুলিশ তারপর জাম ছাড়ে, এর আগে কোনো জাম ছাড়ে, কে রেখে কোনো ছাড় নাই ভাই। সাধারণ জনগণের মনে করেন অনেক দুর্ভোগ হয়, বড় গাড়ির কারণে জামগুলো বেশি হয়। সড়ক ব্যবহারকারীরা বলছে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং ও সরু রাস্তায় আঞ্চলিক পরিবহন প্রবেশে চলাচলে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ। যানজট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষের যে এত কষ্ট, এত দুর্ভোগ হয় যে একটা দেখা গেছে একটা অসুস্থ লোক সে 2 ঘন্টাও দাঁড়ায় থাকে। আমাদের গাড়িতে রুগী থাকে, এত রোগীর অবস্থা অনেকটা গুরুতর খারাপ হয়ে যায়। গাড়িগুলো যখন পালরদি নদী পার হয় তখন এই রাস্তা ক্রসিং করতে পারে না, রাস্তায় জ্যাম বাইজা যায়। যানজট নিরসন করতে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে সম্মিলিত উদ্যোগে চেষ্টা চলছে বলে জানিয়েছে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। যানজট নিরসনের জন্য আমাদের পদক্ষেপটা হলো যে আমাদের ওই পারে এই বাস অটো স্ট্যান্ডটা আমরা ওই পারে নিয়ে যাবো। ওই পারে সরকারি একটা জায়গা আছে, ওইটা যদি আমাদের বরাদ্দ দেয় আমরা সেটা নিতে পারি। কালকিনি যেন যানজট না লাগে এই জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং সচেষ্ট আছি। যানজট নিরসনে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমাদের পৌর মেয়র সহ সকলকে নিয়ে আমরা সুধী সমাজ নিয়ে আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। শুধুমাত্র আশার বাণী নয়, দ্রুত যানজট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক হাসান মিয়া নিহত হয়েছেন। উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান সোমবার সকালে হাসান তার বন্ধুদের সাথে পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। এই সময় তাদেরকে দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্রবাসের খবর। প্রবাসে বাঙালি ঐতিহ্য ছড়িয়ে দিতে আবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈশাখী উৎসব পালিত হয়েছে। বৈশাখী হাওয়া হওয়ায় বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে রোববার প্যারিসের ম্যাক্স থর্মি হলে এই উৎসবের আয়োজন করা হয়। ফ্রান্স প্রতিনিধি বাদল রায় জানান, আয়োজক সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মনসুর আহমেদের সঞ্চালনায় উৎসবে অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম সহ ফরাসি বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। আয়োজনে ছিল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি রকমের খাবারের স্টল ও সঙ্গীতানুষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। হিউস্টন থেকে গোলাম ফারুক পারভেজ জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন ও বাংলাদেশ আমেরিকান সেন্টারের যৌথ আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত বৈশাখী মেলায় বাঙালি বিভিন্ন পোশাকের পসরা, রকমারি পিঠা, দেশীয় সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোমানা ও সায়েকের উপস্থাপনের সময় বক্তব্য রাখেন লাকি ইসলাম, শাহ আলী মিতু, নিশান সহ অন্যান্যরা। মেলায় শত শত প্রবাসী বাঙালি অংশগ্রহণ করেন। প্রবাসের আরো কিছু খবর। সৌদি আরবের মদিনায় বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির 15 বছরের পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাই টিভি দর্শক ফোরামের সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও মদিনার মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন রফিকুল ইসলাম, মোশাররফ শিকদার, মাহমুদ মিলন সহ আরও অনেকে। পরে মাই টিভিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মদিনার প্রবাসী বাংলাদেশিরা। মাই টিভির যতগুলো অনুষ্ঠান, মাই টিভির যে পরিচালনা আমাদের কাছে খুবই ভালো লাগে। 14 বছর পেরিয়ে 15 বছর পদার্পণ উপলক্ষে মাই টিভির সকল কলাকুশলীকে শুভেচ্ছা ও অভিনন্দন। পরিবারকে মদিনা দর্শক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাই টিভির 15 বছর পদার্পণ উপলক্ষে মাই টিভি পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাই টিভি মদিনা থেকে আমরা মাই টিভি চ্যানেলের সমস্ত নিউজগুলো দেখে এবং প্রবাসীদেরকে নিয়ে মাই টিভি যে অবস্থাতে কাজ করে যাচ্ছে সেজন্য মাই টিভিকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের আগামীর পথ চলাগুলো আরো সুন্দর এবং স্মুথ হোক। এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো, অনেক সুযোগ সুবিধা, আমাদের জন্য অনেক কিছু। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। কার্বন নিঃসরণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের টাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যয় করার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ ভিজিট করুন, YouTube/my